আচ্ছা, তো আমি ইন্টারেস্ট আর ভ্যালুয়েশনের বেসিক্যালি ম্যাথ কেমনে করে জিনিসটা দেখাবো। সো এখানে দুইটা ম্যাথ আছে স্লাইডে। সো দুইটা ডিফারেন্ট টাইপের ম্যাথ। প্রথমটা ইজি আছে আর সেকেন্ডটা একটু কমপ্লেক্স। সো এই দুটা ম্যাথ বোঝাবো বেসিক্যালি। সো প্রথমত ইন্টারেস্ট আর ভ্যালুয়েশনের বিষয়টা বুঝাই। আচ্ছা, কোশ্চেনটা পড়ি আগে, ঠিক আছে? তোমার এখানে বলা আছে যে an interest swap, a financial institution has agreed to pay 3.6% per annum and to receive 3-month LIBOR rate in the okay. এখানে বেসিক্যালি কন্ট্রাক্টটা দেখতে পাচ্ছ যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের কথা বলছে এবং এটার সাথে কোনো একটা পার্টি আছে। কোন পার্টি সেটার কথা বলা নাই। তুমি চিন্তা করবো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের পার্সপেক্টিভে, বা আমরা চিন্তা করবো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের পার্সপেক্টিভে, ঠিক আছে? সো ধরো এখান থেকে যদি কোনো এমটি পেজ নেই বা এই কাজটা যদি নেই, ঠিক আছে? এখন সো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের পার্সপেক্টিভে চিন্তা করতে হবে, ঠিক আছে? যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কোনো একটা পার্টির সাথে ট্রানজ্যাকশনে গেছে, ঠিক আছে? সো সেই পার্টির নাম বলা নাই, আছে কোনো একটা পার্টির সাথে। তো কি বলছে যে তার সাথে যে সোয়াপ কন্ট্রাক্টটা হচ্ছে সেখানে 3.6% পার অ্যানাম ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন তাকে পে করবে আর সে লাইবর দিবে 3 মান্থের, ঠিক আছে? অর্থাৎ প্রতি 3 মাস পর পর ওই পার্টি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে লাইবর দিবে। আচ্ছা, শুধু এল লিখলাম। আর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ওই পার্টিকে কি দিবে? 3.6% করে ফিক্সড পেমেন্ট করবে, ঠিক আছে? এখন নোশনাল অ্যামাউন্ট আমাদের লাগবে যদি আমরা বুঝতে চাই যে কত এক্স্যাক্টলি অ্যামাউন্টটা কত হবে, তাহলে নোশনাল অ্যামাউন্ট বলে দিচ্ছে যে 100 মিলিয়ন হলো নোশনাল অ্যামাউন্ট, ঠিক আছে? এখান থেকে আমরা তাহলে বের করতে পারবো যে আমাদের যদি এখানে একটা জিনিস দেখো, তোমার পেমেন্টটা দেখো, ওভারঅল কন্ট্রাক্টের মেয়াদ দেওয়া আছে যে 14 মান্থের কন্ট্রাক্ট রিমেইনিং আছে, মানে শুরু হয়েছে 1 মাস আগে। এটা কেমনে বুঝবো আমি বলি। লেখা আছে ইনফরমেশন, আমি শ্রীমন্ত লাইব্রেরি ক্লিন এক্সচেঞ্জ এভরি 14 মান্থ। আচ্ছা, বুঝতে পারছি। দ্য সোয়াপ হ্যাজ এ রিমেইনিং লাইফ অফ 14 মান্থ, এবং এখানে তোমার কিন্তু লাইব্রেরি রেট 3 মান্থ লাইব্রেরি রেটের কথা বলা আছে। অর্থাৎ আমি যদি ব্যাকওয়ার্ড আসি, ঠিক আছে, যে একটা কন্ট্রাক্ট সোয়াপ কন্ট্রাক্ট যেটা হলো তোমার 14 মান্থের সোয়াপ কন্ট্রাক্ট, ঠিক আছে? এবং 3 মাস পর পর হলো তোমার এটার হলো পেমেন্ট গুলা হয়। তাহলে 14 এর 3 মান্থ আগে হলো 11 মান্থ, 11 এর 3 মান্থ আগে হলো 8 নাম্বার মান্থ, তার 3 মান্থ আগে হলো 5 নাম্বার, এন্ড 2 নাম্বার তার 3 মান্থ আগে, ঠিক আছে? আর 2 এর 3 মান্থ আগে হচ্ছে -1, ঠিক আছে? অর্থাৎ কন্ট্রাক্টটা স্টার্ট হয়েছে আরো 1 মাস আগে, বলছে রিমেইনিং 14 মান্থ আছে। আমি যদি হিসাব করি তাহলে এটা একটা 15 মান্থের কন্ট্রাক্ট ছিল, ঠিক আছে? এটা আমি যদি বলি -1 মান্থ, এখন আছি আমরা এই পয়েন্টে, মানে টাইম পিরিয়ডের কথা যদি বলি আমরা এখন এই টাইম পিরিয়ডে আছি, ঠিক আছে? এই টাইম পিরিয়ডে আমরা আছি এখন। আর এটা শুরু হয়েছিল তোমার এই পয়েন্টে, তোমার কন্ট্রাক্টটা স্টার্ট হয়েছিল। আচ্ছা, ওকে। তাহলে এই টাইমেই যে লাইব্রেরি রেটটা ছিল, ঠিক আছে, সেই লাইব্রেরি রেটে এটা তো একটা 3 মাস পিরিয়ড, তাই না? এই 3 মাস পিরিয়ডে সেই লাইব্রেরি রেটে তোমার লাইব্রেরির পেমেন্টটা হবে। অর্থাৎ আমি যদি 0.2 এর যদি আমি পেমেন্টটা হিসাব করতে চাই 2 মাস শেষে, ঠিক আছে, 3 মাস পর আর কি, ওভারঅল যদি হিসাব করি, তাহলে এখানে তুমি দেখো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কি করবে? লাইবর পাবে এবং পেমেন্ট করবে 3.6%। তো তার পেমেন্ট হবে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের পেমেন্ট হবে তোমার এই যে 100 মিলিয়ন, ঠিক আছে, যেটা বলা আছে, সেই 100 মিলিয়ন নোশনাল অ্যামাউন্টের উপর হবে তোমার কত করে? 3.6% ফিক্স পেমেন্ট আর কি। 3.6% সে পেমেন্ট করবে 3 মাসের জন্য, ঠিক আছে? তাহলে এটা হবে তোমার 3/12 হবে, মানে 3/12 দিয়ে গুণ যাবে আর কি। তো যে ভ্যালু আসে সেই অ্যামাউন্ট অফ পেমেন্ট তুমি বলতে পারো যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন করবে এটা, ঠিক আছে? বা এখানে তুমি মাইনাস লিখতে পারো যে এতটুকু পেমেন্ট সে করবে, এবং যোগ হবে কি কতটুকু সে রিসিভ করবে লাইবর যে রেটটা আছে। তো লাইবর হলো 3 মাস আগের যে লাইবর রেট, এই পয়েন্টের যে লাইবর রেট, সেই রেটে রিসিভ করবে 100 মিলিয়ন, ঠিক আছে? আবার যদি দেখি 100 মিলিয়ন ইনটু সেই রেটটা, আমাদের কাজটা কি আমি বলি, মূলত ভ্যালুয়েশনটা করতেছি কেমনে? ভ্যালুয়েশন করতেছি হলো এমনি যে এই যে আমি 2 মাস পরের পিরিয়ড, এখানে আমি ক্যাশ আউটফ্লো লিখতেছি, ক্যাশ ইনফ্লো লিখতেছি। আমি যেই পার্টির জন্য ভ্যালুয়েশন করতেছি, এখানে আমি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের জন্য ভ্যালুয়েশন করতেছি, তাহলে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের জন্য এটা ক্যাশ আউটফ্লো আর এটা হলো ক্যাশ ইনফ্লো।
ঠিক আছে, এটা চিত্র দেখলে তুমি এমনি বুঝতে পারবা। ঠিক আছে, তো আমি ক্যাশ আউটফ্লো ক্যাশ ইনফ্লো এগুলো যোগ বিয়োগ করে আমি যোগ করে আমি পেয়ে যাচ্ছি যে আমার নেট ক্যাশ ফ্লো কত। এই 3 মান্থ পিরিয়ডের আমি নেট ক্যাশ ফ্লো বের করতেছি। একইভাবে এই 3 মাস শেষে নেট ক্যাশ ফ্লো কত, এই টাইমে নেট ক্যাশ ফ্লো কত, এই টাইমে নেট ক্যাশ ফ্লো কত, এই টাইমে নেট ক্যাশ ফ্লো কত, প্রত্যেকটা টাইম পিরিয়ডে আমার নেট ক্যাশ ফ্লোগুলো লাগবে। ঠিক আছে, সো ওভারঅল সব কন্ট্রাক্টটা আমার 15 মাসের আর কি। ঠিক আছে, তো প্রত্যেকটা 3 মাস পিরিয়ড পর পর যদি আমি আমার নেট ক্যাশ ফ্লোগুলো আমি বের করে ফেলি প্রত্যেকটা পয়েন্টে, দেন ওগুলোকে ডিসকাউন্টিং করলেই আমার ভ্যালুয়েশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো ডিসকাউন্টিং যে আমরা করবো, ডিসকাউন্টিংটা করতে হবে কন্টিনিউয়াস কম্পাউন্ডিং ওআইএস বা লাইবর রেটে। ওআইএস থাকলে ওআইএস রেট বেটার, আর নাহলে লাইবর রেটে। ঠিক আছে, 3 মাস, ঠিক, ওকে, কন্টিনিউয়াস কম্পাউন্ডিং রেট হতে হবে অবশ্যই। ঠিক আছে, আচ্ছা এখন আমরা আসি যে তাহলে আমার প্রত্যেকটা পিরিয়ডের নেট ক্যাশ ফ্লো বের করতে হবে, এটা আমাদের ফার্স্ট কাজ। তো এই যে 100 মিলিয়ন ইন্টু 3/6 ইন্টু 3/12, এটা হলো ফিক্সড পেমেন্ট, যেটা প্রতি 3 মাস পর পর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে করতে হইতেছে। এটা ক্যাশ আউটফ্লো হিসেবে প্রতি 3 মাসে এই সেম ক্যাশ আউটফ্লো যাবে। ক্যাশ ইনফ্লো কোনটা হচ্ছে যে 100 মিলিয়ন ইন্টু লাইবরের যে রেট থাকে ইন্টু 3/12। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে আমি দেখি যে আমার কাছে লাইবর রেট কোনগুলো দেওয়া আছে বা কোনগুলো নাই বা সবগুলো আছে কিনা। ঠিক আছে, তাহলে এই পিরিয়ডের লাইবর আমার শুরুতে লাগতেছে। এখন আমি যদি কোশ্চেনে আসি, তো কোশ্চেনে আমার লাইবর, এই দেখো, দ্য 3 মান্থ লাইবর রেট 1 month ago was 3.2%। 3.2% এক মাস আগে লাইবর রেট এত ছিল, অর্থাৎ এই পয়েন্টে আমার লাইবর রেট ছিল 3.2%। আমি কি বলছি যে যখন একটা পিরিয়ড হবে ওই পিরিয়ডের শুরুতে যে রেটটা থাকবে ওই রেটটা অ্যাপ্লাই হবে পুরো পিরিয়ডের উপর। ঠিক আছে, তাহলে এই 3.2% লাইবর রেটটা অ্যাপ্লাই হবে এই 3 মাসের উপর অ্যাপ্লাই হবে এই টাইম পিরিয়ডের ক্যাশ ফ্লো বের করতে গেলে। ঠিক আছে, এটা আমি ক্যাশ ফ্লো বের করতে গেলে আমার 3 মাস আগে আমার লাইবর রেট কত ছিল আমি সেই লাইবর রেটে, তাহলে এখানে আমার 3% বসবে, 3% বসে আমি এখানে আমি বের করে নিতে পারবো আমার ক্যাশ ইনফ্লো কত এন্ড ক্যাশ আউটফ্লো কত, দুটো যোগ করলে আমি পেয়ে যাচ্ছি আমার নেট ক্যাশ ফ্লো। ঠিক আছে, এটা হচ্ছে আমার 2 মান্থ পিরিয়ড শেষে। এখন যদি আমি পরের গুলার নেট ক্যাশ ফ্লো বের করতে যাই, আমার পরের গুলার ক্যাশ আউটফ্লো তো সেম থাকবে, ইনফ্লোটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। আউটফ্লো যেহেতু ফিক্সড পেমেন্ট, তো এই 2 মাস 5, 8, 11 মাস, 14 তো আর লাগতেছে না, 5, 8, 11, এই চারটা, এই লাইবর রেট আমার লাগতেছে, এই লাইবর রেটও লাগবে, এই লাইবর রেট, তো এই টাইমগুলোতে লাইবর রেট কত ছিল আমার জানা লাগবে। ওকে, এটা তো বলে দিচ্ছে এই টাইমে লাইবর রেট এত ছিল, and আমি আছি এখন এই পিরিয়ডে। ওকে, কিন্তু এগুলো হলো ফিউচার পিরিয়ড, তো এই সময়গুলোতে মার্কেটে কোন লাইবর রেট থাকবে এটা তো আমি জানি না, এটা আমি কিভাবে বের করবো। ঠিক আছে, সো ভ্যালুয়েশনের ক্ষেত্রে সিস্টেমটা হলো আমরা ইউজ করব ফরওয়ার্ড লাইবর রেট। ঠিক আছে, আমরা 209 যে কোর্সটা ছিল ফাইন্যান্সিয়াল মার্কেট, সো ওখানে আমরা এরকম দেখছিলাম যে যে একটা 1 বছরের বন্ড, তারপর ধরো একটা 2 বছরের বন্ড 18% রেট দিচ্ছে, একটা 1 বছরের বন্ড আজকে দিচ্ছে 14% রেট, তাহলে আমি 1 বছর পর যদি, মানে আমি 1 বছরের জন্য যদি 1 বছরের বন্ডে ইনভেস্টমেন্ট করি, তাহলে এরপর যদি ওই টাকাটা উঠায় ওই সময় মার্কেটে যে রেট, মানে এরপর যদি আমি আবার ইনভেস্ট করতে যাই, তাহলে কত রেটে ইনভেস্টমেন্ট করলে, মানে এই রেটটা কত হলে আমার কি এই ইনভেস্টমেন্টটা আর এটার দুইটার ফিউচার ভ্যালু সমান হবে, উপরেরটা আর নিচেরটা। ঠিক আছে, তো এই রেটটাকে আমরা কি বলতেছিলাম যে ফরওয়ার্ড রেট। ঠিক আছে, এটা হলো মেইন কনসেপ্ট, তো এটাকে আরো বিভিন্নভাবে রিডিজাইন করা যায়। তো আমরা ফরওয়ার্ড রেট একটা ফর্মুলার মাধ্যমে দেখছিলাম যে ভ্যালুয়েশনের একটা চ্যাপ্টার ছিল যে ওখানে হলো এরকম ছিল যে R2T2 মাইনাস R1T1 ডিভাইডেড বাই T2 মাইনাস T1। ঠিক আছে, তো ওটা ফর্মুলাতে ভুল ছিল না কোনো, বাট ওখানে হলো কি তোমার ওই এভাবে সুন্দর মতো ইনফরমেশন এই 18% দেওয়া আছে, এই 14% দেওয়া আছে, জাস্ট এটা বের করবা। ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু তোমাকে এইভাবে ইনফরমেশন প্রশ্ন দেখবা নাই। ঠিক আছে, তো তুমি এখানে আচ্ছা এই ম্যাথটাতে বের করা লাগতেছে না, এই ম্যাথে বলে দিচ্ছি 2 নাম্বার ম্যাথে তোমার লাইবর ফরওয়ার্ড রেটটা বের করা লাগবে। ঠিক আছে, সো 2 নাম্বার ম্যাথে আমি দেখাবো যে কেমনে বের করতেছে। ঠিক আছে, সো এখানে আমাকে বলে দিচ্ছে কি, দেখো যে ফরওয়ার্ড লাইবর রেট 4%, এন্ড এমন কিন্তু বলেনি যে 4% হলো এই সময়ের জন্য, প্রত্যেকটা ম্যাচুরিটির জন্য বলেছে যে অল ম্যাচুরিটির জন্য, তাহলে এই টাইমেও 4%, হ্যাঁ, তো আবার এই টাইমেও 4%, তো এরকম করে এখানেও 4, এখানেও 4। ঠিক আছে, বা সবগুলাই 4, এটা তো আমার লাগতে দরকার হচ্ছে না, বাট এখানেও 4%, অল ম্যাচুরিটির জন্য 4% বলা। ঠিক আছে, এখন তাহলে কিন্তু আমি ইজিলি ভ্যালুয়েশনটা করতে পারতেছি। আমি যদি আমার নোট থেকে দেখাই, নোট কই গেল, আচ্ছা, সো আমি যদি আসি এখানে আমার
দেখো আমার মাইনাস এইগুলো হলো আমার পিরিয়ড, ঠিক আছে, আমার এখানে টাইম পিরিয়ড। ওকে, সো এখানে আমার যে লাইবর রেট ফার্স্টে হলো 3.2%, এরপরে হলো সব 4% রেট, ঠিক আছে। তো এখানে যেহেতু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ভ্যারিয়েবল রেটে পাচ্ছে, তাহলে লাইবর রেটটা অ্যাপ্লাই হবে ক্যাশ ইনফ্লোর উপরে, ঠিক আছে। যখন আগের যে শুরুর যে লাইব্রেরিটা পরে অ্যাপ্লাই হচ্ছে তোমার এখানে এভাবে করে অ্যাপ্লাই করছে, যে এখানে ক্যালকুলেশন দেখাই দিছি। আর ক্যাশ আউটফ্লো জাস্ট 3.6% অ্যাপ্লাই করছে 3 মাসের জন্য আর কি, ঠিক আছে। এই 3.6% 3/12, তো এটা করে এখন আমার নেট ক্যাশ ফ্লো গুলো আসছে। নেক্সট কাজ হলো আমাকে এগুলাকে ডিসকাউন্টিং করতে হবে, ঠিক আছে। তো ডিসকাউন্টিং হলো, এটা তোমরা নিজেরাই বুঝে যাবে, এখানে প্রত্যেকটা টাইম পিরিয়ডের জন্য ডিসকাউন্টিং করছে। আর জাস্ট রেটটা নিচ্ছে 3.8%, আমি যেটা বলছি ওএস রেট দিয়ে তোমার ডিসকাউন্টিং করবে, তো এখানে রেট দিয়ে দিচ্ছে তোমার 3.8% কন্টিনিউয়াস কম্পাউন্ডেড ওএস রেট, ঠিক আছে। ওকে, আচ্ছা যদি ওএস থাকে, নাহলে লাইবর থাকলে লাইবর রেট দিয়ে তোমার ডিসকাউন্টিং করতে হবে। ওকে, কিন্তু কন্টিনিউয়াস কম্পাউন্ডেড হতে হবে অবশ্যই, না থাকলে সেটাকে কনভার্ট করে নিতে হবে। দেন আসতেছে আমরা ম্যাথ 2, এটা যথেষ্ট জটিল একটা ম্যাথ, মানে একটা ম্যাথের ভিতর মনে করে আরেকটা ম্যাথ ঢুকাই দিছে, এরকম একটা অবস্থা আর কি। সো তোমাকে ওই মাঝখানে যে সাব ম্যাথটা আছে ওই ম্যাথটা করে তারপর হলো তোমার এই ম্যাথটা করা লাগতেছে, ঠিক আছে। অনেকটা এই ধরনের সিচুয়েশন। তো আমি এখানে দেখাই, এর কারণে আমি একটু ডিটেইল এক্সপ্লেনেশন লিখছি নোটে, এটা মনে হয় 4 পেজ লেগে গেছে। তোমার পরীক্ষার হলে করতে গেলে হয়তো এত পেজ লাগবে না, তখন তো এত এক্সপ্লেনেশন লিখবা না, ঠিক আছে। এখানে যে বিষয়টা হচ্ছে, এটাকে একটু সিম্পলিফাই ওয়েতে আমার বুঝাইতে হবে। সিম্পলিফাইড ওয়েতে এখানে লেখা আছে the 1 year LIBOR rate is 3% and the LIBOR forward rate for the 1 to 2 year period is 3.2%. ওকে, এখানে গ্রাফ আছে, আমি বেশি একে সময় নষ্ট করবো না। এই যে এই ইনফরমেশন আমার কোশ্চেন দেওয়া আছে, ঠিক আছে। আমি এখানে কে কার সাথে ট্রানজাকশন করতেছে বলা নাই, আমি এখানে ধরে নিচ্ছি এটা আমি, এবং এটা হলো আমার এগেইনস্টে কোনো একটা পার্টি আছে, ঠিক আছে। তাহলে ওই পার্টিকে আমি লাইবর রেট দিচ্ছি, সে আমাকে 4% রেট দিচ্ছে। এখানে কোথায় বলা আছে কোশ্চেনে সেই বিষয়টা, এই যে দেখো 3 ইয়ার্স অফ কন্ট্রাক্টটা 3 বছরে আমি 4% পাচ্ছি, তাকে দিচ্ছি হলো তাকে লাইবর রেট দিচ্ছি, ঠিক আছে। আমি 4% পাচ্ছি এবং তাকে লাইবর রেট দিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে আমি 4% পাচ্ছি, তাকে দিচ্ছি লাইবর রেট। 3 ইয়ারের সব কন্ট্রাক্ট, এখানে প্রতি 1 বছর পর পর তোমার পেমেন্ট গুলো হবে, ঠিক আছে। আর ফিক্সড রেটে আমি 4% রেটে পাচ্ছি প্রত্যেকটা সময় শেষে। এখন আমি তাকে দিব হলো লাইবর রেট গুলো, ঠিক আছে। এখন 1 বছর পর আমি কোন লাইবর রেটটা দিব, আমার টি সমান 0-তে যে লাইবর রেট ছিল, ঠিক আছে। তো সেটা হলো কত, সেটা আমাকে বলে দিচ্ছে ডাইরেক্ট টি সমান 0 বলেনি, আমাকে বলছে যে 1 ইয়ার লাইবর রেট 3%, মানে এটা হলো এই পিরিয়ডেরই আর কি, ঠিক আছে। তাহলে 1 ইয়ার লাইবর রেট 3% হলে এখানে আমার লাইবর 3, আবার 1 to 2 ইয়ারের জন্য লাইবর রেট বলে দিচ্ছে আমার 3.2% কোশ্চেনে বলা, ঠিক আছে। তাহলে এখানে আমার 3.2% বসতেছে। সমস্যাটা হলো আমি ভ্যালুয়েশন করতে গেলে আমার এই রেটটাও লাগবে। এই রেটটা যদি আমার কাছে থাকে, তখন আমার হয়ে যাবে কি, আমি এই রেটগুলো অ্যাপ্লাই করে এখানে আমি ক্যাশ ইনফ্লো বের করলাম, এখানে ক্যাশ আউটফ্লো, ক্যাশ ইনফ্লো, ক্যাশ আউটফ্লো, ক্যাশ ইনফ্লো, ক্যাশ আউটফ্লো, আমার নেট পেমেন্ট 3টা বের হয়ে যাবে। আর নেট পেমেন্ট 3টাকে ডিসকাউন্টিং করলে আমার ভ্যালুয়েশন হয়ে যাচ্ছে, কিন্তু আমার এই রেটটা দেওয়া নাই, ঠিক আছে। তাহলে আগের ম্যাথটাতে যেমন দেওয়া ছিল, এখানে আমার এই রেটটা ক্যালকুলেট করে বের করা লাগতেছে, যেটা আলাদাই একটা, মানে যেটা বলতে গেলে একটা ডিফারেন্ট ম্যাথ বলতে পারো, ওইটা ক্যালকুলেট করাটা, ঠিক আছে। সো এখন তোমার কাজ হলো ওই রেটটা ক্যালকুলেট করবো। ওকে, তো রেটটা ক্যালকুলেট করার জন্য আমাদেরকে এখানে আরেকটা সাব কন্ট্রাক্টের কথা চিন্তা করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। এটা কেমনে আমি বলি বিষয়টা, এখানে একটা ইনফরমেশন আছে, কোথায় আছে ইনফরমেশনটা, এই যে the 3-year swap rate for a swap with annual payment is 3.2%, ঠিক আছে। 3-year swap rate বলতে কি বোঝানো হচ্ছে, মানে swap rate মানে কি, এখানে কোন রেটটার কথা বেসিক্যালি বোঝানো হচ্ছে, ঠিক আছে। এটা হলো বোঝানো হচ্ছে একটা 3 ইয়ার কন্ট্রাক্ট, ধরো এই যে 3 ইয়ার কন্ট্রাক্ট, একটা 3 ইয়ার সোয়াপ কন্ট্রাক্টে তোমার যে ফিক্স রেট গুলো পেমেন্ট হবে, একটা হলো লাইবর রেট, একটা হলো ফিক্স রেট গুলো হলো 3.2%, সেটা বোঝানো হচ্ছে। এখন এই ফিক্স রেটটা কি তোমার জন্য পেমেন্ট নাকি ইনফ্লো, মানে তোমার জন্য কি রিসিভ নাকি পেমেন্ট, এটা ক্লিয়ারলি বলা নাই, বাট এটা আমি ধরে নিই, এই জন্য আমরা ধরে নিচ্ছি যে এমনি ধরে নিলাম যে এই 3.2% তুমি পাচ্ছ, ঠিক আছে, এটা তুমি রিসিভ। আর পেমেন্টটা হলো তোমার ফ্লোটিং রেটে, ঠিক আছে। ওকে, ফ্লোটিং রেট আমার এই আগে যেভাবে আমি বসেছিলাম ওভাবেই বসাচ্ছি, ঠিক আছে। এই তোমার এভাবে যেমন 3 এবং 3.2% ছিল, এখানে আমি 3 এবং 3.2% বসাচ্ছি। ওকে, এখন এই জিনিসটা আমি বের করার লাগতেছে যে আমার 3rd ইয়ারের রেটটা কত হবে, ঠিক আছে।
ওকে, আমি এখানে এখানে করছে কি একটা নোশনাল অ্যামাউন্ট ধরে নিচ্ছি, যে আমি নোশনাল প্রিন্সিপাল ধরে নিচ্ছি যে 100 টাকা বা 100 মিলিয়ন আমার 100ই ধরো, তো শুধু 100 আমার নোশনাল প্রিন্সিপাল। তাহলে আমি এখানে ক্যাশগুলো বের করতে পারবো না, আমার ক্যাশ ইনফ্লো হবে 100 ইন্টু 3.2%। এখানে তো 1 ইয়ারের যেহেতু, তাহলে তো আমার আলাদা করে কোনো মানে 3/12 6/12 এরকম কিছু করা লাগতেছে না। তাহলে 100 ইন্টু 3.2% আমার ক্যাশ ইনফ্লো, ক্যাশ আউটফ্লো হলো 100 ইন্টু 3%। তো এটা করে আমার এই নেট পেমেন্ট বের করা হয়েছে 1 ইয়ারের। একই ওয়েতে সেকেন্ড ইয়ারের নেট পেমেন্ট বের করা হয়েছে, যেটা 0 আসছে। থার্ড ইয়ার এটা কি হবে, এটা 100 ইন্টু 3.2% আর এটা 100 ইন্টু এলসি, ঠিক আছে, 100 ইন্টু এলসি, তাহলে এটা হচ্ছে 3.2 মাইনাস এলসি। এলসি আমরা কোনটাকে বলতেছি, যে এলসি দ্বারা আমরা কি বোঝাচ্ছি, এলসি দ্বারা বোঝাচ্ছি এই সময়ের ফরওয়ার্ড রেট, অর্থাৎ 1 ইয়ার ফরওয়ার্ড রেট, 1 ইয়ার ফরওয়ার্ড রেট 2 ইয়ার ফ্রম নাও, 1 ইয়ার ফরওয়ার্ড রেট 2 ইয়ার ফ্রম নাও, 1 বছর মেয়াদি একটা ফরওয়ার্ড রেট এখন থেকে 2 বছর পরে, ঠিক আছে, এটার ভ্যালু এটার রেটটা কত আর কি, ঠিক আছে, এখন থেকে 2 বছর পরে একটা 1 বছর মেয়াদি ফরওয়ার্ড রেট ভ্যালু কত আসে, রেটটা কত আসে। তো এটা সিস্টেমটা হলো, আমি নেট পেমেন্টগুলো বের করলাম, ঠিক আছে, 0.20 এটা আসছে। এই নেট পেমেন্টগুলোকে আমি ডিসকাউন্টিং করব, ডিসকাউন্টিং এর করলে আমার ভ্যালুয়েশন আসতেছে, এই ভ্যালুয়েশন সমান 0 লিখবো। এখন বলতে পারো 0 কেন লিখতেছি, 0 লিখতেছি এর কারণে যে আমরা যখন একটা স্টার্টিং এ আসি, একটা ফরওয়ার্ড কন্ট্রাক্টের শুরুতে ওই কন্ট্রাক্টটা যদি ভ্যালুয়েশন করি তখন ভ্যালু আসে 0, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা ফরওয়ার্ড কন্ট্রাক্টের পার্সপেক্টিভে করতেছি আর কি, আর বের করার জন্য মূলত, আর এটা হলো আমাদের মেইন কন্ট্রাক্ট, ঠিক আছে। তো এখানে হলো আলটিমেটলি আমার, তাহলে আমি জাস্ট ভ্যালুয়েশন করলাম, এখানে তোমার ইকুয়াল টু 0 সেট করে আমি ইকুয়েশন সলভ করলে আমি এলসি এর মান পেয়ে যাচ্ছি। কিন্তু এখানে একটা বিষয় আছে, এই যে আমি ডিসকাউন্টিং করতেছি, এখানে কোন রেট নিচ্ছি, 2.46, 2.66 আর থার্ড ইয়ারের জন্য 2.85। তিনটা রেট কোশ্চেনে দেওয়া আছে ঠিকই, সেটা হলো 2.5, 2.7 এন্ড 2.9, কিন্তু রেটগুলো এই রেট দেওয়া নাই, অন্য রেট দেওয়া। তাহলে এখানে যে বিষয়টা হয়েছে, এটা তোমাকে কিন্তু কন্টিনিউয়াস কম্পাউন্ডিং রেট দেওয়া ছিল না, ঠিক আছে। সো এর কারণে এখানে কোথাও বলা নেই এটা কন্টিনিউয়াস কম্পাউন্ডিং, তো এটাকে কম্পাউন্ডিং করে নিতে হচ্ছে, কন্টিনিউয়াস কম্পাউন্ডিং। ওকে, সো কন্টিনিউয়াস কম্পাউন্ডিং আমরা যেমন করি ওভাবে নরমালি এখানে তিনটার জন্য করছে, দেন ওই রেটগুলো অ্যাপ্লাই করছে, করে হলো দেন আমার এলসির মান বের হয়ে গেছে, ঠিক আছে। এখন আমার দেখো, আমার লাইবর রেট প্রথম পিরিয়ডের 3.3, এই দেখুন আমাদের যেটা হয়েছিল, যদি শুরুতে আসি, এই লাইবর রেটটা ছিল, এইটা ছিল, এটা ছিল না, এখন এটা আমি পেয়ে গেছি, এটার মান আমার আসছে 3.41%, ঠিক আছে। তাহলে আমি যদি এখন টেবিলের আগে যেভাবে করছি ওভাবে টেবিল দিয়ে সলভ করি, লাইবর রেট 3%, 3.2%, 3.41%, ঠিক আছে। তাহলে এখানে তোমার ক্যাশ ইনফ্লোতে, সরি ক্যাশ আউটফ্লোতে অ্যাপ্লাই হচ্ছে রেটগুলো অ্যাপ্লাই হয়েছে, দেন হলো তোমার এই নেট ক্যাশ ফ্লো বের হয়েছে, ওগুলাকে তুমি ওই একই রেটগুলো দিয়ে আগে যে ডিসকাউন্টিং রেট ইউজ করছিলে সেম ডিসকাউন্টিং রেট ইউজ করে নেট ক্যাশ ফ্লো গুলাকে ডিসকাউন্টিং করে ভ্যালু পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এখানে একটা বিষয় আছে, একটু হয়তো কনফিউশন অ্যারাইজ হতে পারে, আমি ক্লিয়ার করে রাখি। কনফিউশনটা এই কারণে অ্যারাইজ হতে পারে, আগের যে ম্যাথটা, এখানে আমি দেখো লাইবর রেট আগের ঘরে বসাইছি, এখান থেকে নিচের ঘরে অ্যাপ্লাই করছি, তাই না। আচ্ছা, এই যে কলামটা স্যার এরকম প্রথম একটা টেবিল দিয়ে করেছে, দ্বিতীয় একটা টেবিলে করায়নি, বাট আমি টেবিলে করছি, আমার কাছে মনে হচ্ছে জিনিসটা দেখতে বুঝতে ইজি হবে, ঠিক আছে। হ্যাঁ, তো জিনিসটা এমনিও সুন্দর দেখায়, স্যার টাইম লাইনের নিচেই যোগ বিয়োগ করছিল, তো ওরা আমার কাছে মনে হচ্ছে টেবিল করলে জিনিসটা ফরম্যাটটা সুন্দর থাকে। লাইব্রেরিতে টেবিলের মধ্যে লাইব্রেরিতে কোনো কলাম উনি রাখেনি আর কি, আমি বোঝানোর সুবিধার্থে তারও রাখছি কলামটা, ঠিক আছে। তো কলামটা হলো তোমার এখানে আগের রেটটার উপর তোমার পরে অ্যাপ্লাই হবে, ঠিক আছে। এখন বিষয় হচ্ছে কি, এই ম্যাথটাতে না তোমার 1 মান্থ আগে রেট কত ছিল, 2 মান্থ শেষে রেট কত, এইভাবে বলা ছিল কাইন্ড অফ, ঠিক আছে। কিন্তু এই ম্যাথে, এই আমার যে এই যে ম্যাথটা, এই সেকেন্ড ম্যাথটা আমাকে বলছে যে 1 ইয়ারের রেট এত, ফর 1 ইয়ার লাইবর রেট এত, 1 to 2 ইয়ার পিরিয়ডের রেট এত, ঠিক আছে। অর্থাৎ অর্থাৎ আমি বলি, এই যে টাইম লাইন দেখতেছো, এই এই টাইম লাইনের এই পিরিয়ডের রেট বলে দিছে, এই পিরিয়ডের রেট বলে দিছে, এই পিরিয়ডের রেট বলে দিছে, স্পেসিফাই করে এভাবে বলেনি যে এই পয়েন্টের রেট, ঠিক আছে, কিন্তু এক্স্যাক্টলি ওই জিনিসটাই বোঝানো হচ্ছে। এখন আমি যদি 1 ইয়ারের রেট বলছে, এখন এটাকে যদি আমি আগের ফরম্যাটেই লিখতে হতো, আমি ওভাবে লিখতে পারতাম, কিন্তু হয়তো অনেকে নোট দেখে কনফিউজ হয়ে যেত, তখন এখানে একটা পয়েন্ট আনতে হতো 0 ইয়ার, আর এখানে এই 3%টা লিখতে হতো 0 ইয়ারের ঘরে, আর এই 3.2% 1 ইয়ারের ঘরে, আর 3.4% 2 ইয়ারের ঘরে। ওটা একটু কনফিউজিং হয়তো অনেকের কাছে, কারণ কোশ্চেনে জিনিসটা ওভাবে
ইনফরমেশনটা এক ওভাবে দেওয়া নেই, অন্যভাবে দেওয়া আছে, মানে একই জিনিসটা ওরা অন্যভাবে লিখছে, কোশ্চেন ইনফরমেশনটা লিখছে হলো 0 to 1 ইয়ার, 1 to 2 ইয়ার, 2 to 3 ওভাবে দেওয়া আছে। তো আমি ওভাবে পিরিয়ডগুলোকে ওভাবে না লিখে লিখছি 0 to 1 ইয়ার, এর কারণে এভাবে লিখে দিচ্ছি। তো 0 to 1 ইয়ার মানে এর মধ্যে 0 ইয়ারেরও আছে, 1 ইয়ারও আছে। তো আমি আলটিমেটলি এখানে 0 to 1 ইয়ারের পিরিয়ডের মধ্যে আমার কোন রেট অ্যাপ্লাই হয়, 0 ইয়ারের রেট অ্যাপ্লাই হয়। তো 0 ইয়ারের রেটটাই আসতেছে, বাট এটাকে নাম দিচ্ছি 0 to 1 ইয়ার, ঠিক আছে। এটাকে নাম দিচ্ছি 1 to 2 ইয়ার, এটা 2 to 3 ইয়ার। বাট যদি শুধু একটা পিরিয়ড নাম দিতে হতো তাহলে এখানে হয়তো 0 ইয়ার, মানে এখানে উপরে আর একটা রো অ্যাড করতে হতো, এখানে 0 ইয়ার দিয়ে এই সেলটা খালি যাইতো, আর এই তিনটা জিনিস আরো এক ঘর উপরে বসতো, এখানে এভাবে বসতো, ঠিক আছে। 3, 3.2, এখানে বসতো তোমার 3.41, ঠিক আছে। তখন এখানে 0 ইয়ার, 1 ইয়ার, 2, এখানে হতো তোমার 2 ইয়ার, এখানে হতো 3 ইয়ার, মানে এই পাশের অংশটুকু হইতো আর কি, এটা কাটা, এখানে যে এটাটুকু বসতো আর কি, ঠিক আছে। কিন্তু ওভাবে কোশ্চেনে যেভাবে ইনফরমেশন আসে না, ওভাবেই করার চেষ্টা করবা। আর অন্যভাবে করতে গেলে হয়তো টিচারও কনফিউজ হয়ে যেতে পারে, তো এর কারণে উল্টা না করাটাই বেটার আর কি। এর কারণে আমি কোশ্চেন যেভাবে আসে ওভাবেই লিখছি ভিডিও, ঠিক আছে। আই হোপ আর কনফিউশন নাই। সো এটা হলো আমার ইন্টারেস্ট অফ ভ্যালুয়েশন কেমনে করে, কনসেপ্টটা বুঝতে পারলে আর ঝামেলা নেই আর কি।